যেটা বলে বিটার আয়রনি, তিক্ত একটা স্বাদ দিবে যেখান থেকে আপনি বেরিয়ে যাবেন, তারপরেই প্রাইস বাড়বে। ব্যাংক সেক্টরকে একটা লিডিং সেক্টর ধরতে পারি, বা টেকনিক্যাল সিনারিতে কি কি বিষয় এখানে ঘটতে পারে, যেহেতু একটা রেজিস্ট্যান্স আছে, আবহাওয়ার পিছনে কি ধরনের ফোর্স আছে সেই ফোর্সটা আমি দেখে নেই। সম্মানিত বিনিয়োগকারী, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি এনসিসি ব্যাংক নিয়ে আলোচনা করব। এনসিসি ব্যাংকটা একটা স্টক, বর্তমানে চমৎকার একটা পজিশনে আছে। এই স্টকটা গত সপ্তাহে চমৎকার একটা আপ দিয়েছে। তো পরবর্তী সপ্তাহে কি হতে পারে বা তার টেকনিক্যাল ফান্ডামেন্টাল ব্যাচগুলো কি, সেগুলোই আমি আলোচনা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভিডিওটি দেখলে এনসিসি ব্যাংক সম্পর্কে আপনার ধারণা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে চলুন শুরু করা যাক। তো এটা হচ্ছে উইকলি টাইম ফ্রেম। তো প্রথমে আমি আসলে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স গুলো দেখে নেব কি অবস্থায় আছে। এটা হচ্ছে আমাদের উইকলি টাইম ফ্রেমের একটা সাপোর্ট 7.5, যেটা বর্তমানে একটা ব্যাচ, যেটা ইতিহাসই বলা চলে। তারপরে রেজিস্ট্যান্স আছে 17 লেভেলে, সাপোর্ট 7.5, রেজিস্ট্যান্স 17 লেভেলে। আরেকটি লেভেল আছে সেটা হচ্ছে 13.5। তো বর্তমানে আমরা আসলে 13.5 আর 17 লেভেলটি নিয়ে কথা বলবো। যেই সাপোর্টটা দেখতে পাচ্ছি ওটা আমাদের আসলে কোনো কাজেরই না, যেটা অলরেডি গেইন করে ফেলছে। যেই সাপোর্টে আসা আপাতত আমরা কখনোই চিন্তা করব না। উইকলি টাইম ফ্রেমে আমি আরেকটা বিষয় নিয়ে আসছি, সেটা হচ্ছে ক্লিয়ার আপ ট্রেন্ড। সেই আপ ট্রেন্ডে একটা আপট্রেন্ডিং চ্যানেলের মধ্যে ফেলে দিব। এ হচ্ছে আপট্রেন্ডিং চ্যানেল। তো প্রাইসটা এই চ্যানেল ধরেই সামনে এগুচ্ছে। তো বর্তমানে একটা রেজিস্ট্যান্সে আছে, এটা হিস্টোরিক্যাল রেজিস্ট্যান্সে আছে। এখন এই রেজিস্ট্যান্স লেভেলটা আসলে সাস্টেইন করবে কিনা সেটাই আসলে বিষয়, যে আসলে প্রাইসটা এই রেজিস্ট্যান্স লেভেল ব্রেক করে সামনে এগোবে না আরো সময় নিবে, যে প্রাইসটা আসলে রেজিস্ট্যান্স ব্রেক করে সামনে এগোবে না এখানে কিছুটা কনসলিডেট করবে তারপরে সামনে এগোবে, বা কি হবে সেই আমরা দেখার চেষ্টা করব। তো চলুন ডেইলি টাইম ফ্রেমে দেখি কি অবস্থা আছে। ডেইলি টাইম ফ্রেমে একটা চমৎকার পজিশন আছে, যেখানে আমরা দেখতেছি একটা রেজিস্ট্যান্স, সেই রেজিস্ট্যান্সটা অলমোস্ট ব্রেকই বলা চলে। তো এখানে আমি আরেকটা লাইন এঁকেছি, যেটা হচ্ছে আপনার ডেইলি টাইম ফ্রেম থেকে আপনার নিয়ার টার্ম একটা রেজিস্ট্যান্স। তো এই লেভেলটা এখনো ব্রেক দেখা যায়নি, যদিও উইকলি টাইম ফ্রেম থেকে আমরা যেটা দেখে আসছি অলরেডি রেজিস্ট্যান্স আর ব্রেক। তার মানে এখানে একটা বিষয় রয়ে গেছে যে প্রাইসটা উপরে যেতে হলে এই রেজিস্ট্যান্সটা ব্রেক করতে হবে। তো এখানে আমি আরেকটা সাপোর্ট নিতে পারি, যে সাপোর্টটা আমার একটা ব্যাচ হতে পারে। ডেইলি টাইম ফ্রেমে কি হয়েছে সেটা আপনারা দেখেন। আমরা এখানে ভলিউম নিয়ে আসবো। দেখেন প্রাইসটা এখান থেকে আপ হয়ে একটা রেজিস্ট্যান্স পেয়ে ক্লিয়ার ডাউন হয়েছে। তো এই ক্লিয়ার ডাউন থেকে প্রাইসটা আরেকটা সাপোর্ট পাইছে, প্রিভিয়াস রেজিস্ট্যান্স সাপোর্ট হয়ে অল্প অল্প করে প্রাইসটা বেড়ে আপ হয়েছে। সেই আপটা এখানে রেঞ্জ করছে বেশ কিছুদিন, প্রাইসটা রেঞ্জ করছে এই জায়গাটাতে। এখানে বেশ কিছুদিন রেঞ্জ করে প্রাইসটা ডাউন হয়ে আপ হয়ে ডাউন হয়ে 20 SMA কে একটা সাপোর্ট হিসাবে নিয়ে প্লাস আপ ট্রেন্ডিং চ্যানেল লাইন, দেন আপ। এখানে বিষয়টা কি হয়েছে দেখেন, এখানে দেখেন 20 SMA ব্রেক হয়েছে, 20 SMA ব্রেক হয়েছে, বাট সে পরিমাণ ভলিউম পায় নাই। পরবর্তী দিন আরেকটা বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট করছে, বাট উপরের উইকটা, যে ক্যান্ডেলের উইকটা একটু বড়। যাই হোক, তারপর একটা ভালো সিগন্যাল ছিল যে এখান থেকে হয়তো প্রাইসটা উপরে চলে যেত। কিন্তু উপরে যাওয়ার জন্য অবশ্যই যারা মার্কেট মেকার আছে তারা অবশ্যই উপরে যাওয়ার আগেই পর্যাপ্ত পরিমাণ একুমুলেশন করবে। পর্যাপ্ত একুমুলেশন না হওয়া পর্যন্ত মার্কেটটা যাবে না। আপনাকে যেটা বলে বিটার আয়রনি, তিক্ত একটা স্বাদ দিবে যেখান থেকে আপনি বেরিয়ে যাবেন, তারপরেই প্রাইস বাড়বে। তো ফার্স্ট সিগন্যাল ছিল এখানে, বাট ভলিউম পায় না। পরের দিন ভলিউম পাইছে, ভলিউম পাইলেও প্রাইসটা ধরে রাখতে পারেনি। তারপরে টানা 6 দিন প্রাইসটা কমছে, কমার পর এখানে আরেকটা রেঞ্জ করছে, এখানে একটা রেঞ্জ করছে। তো এই রেঞ্জটা কিরকম ছিল, এখানে একটা বুলিশ পিন বার, এখানে বিয়ারিশ পিন বার, এখানে বুলিশ পিন বার, তো একটা রেঞ্জ। পরবর্তীতে গিয়ে কি হয়েছে, এখানে 20 SMA ব্রেক করছে, কিছুটা ভলিউম পেয়েছে। তার পরবর্তী দিনই ভলিউমটা ছিল অস্বাভাবিক, তার পরবর্তী দিনের ভলিউমটা ছিল অস্বাভাবিক। প্রিভিয়াস যত ভলিউম আছে সব ভলিউমকে ব্রেক করছে, আপনি দেখেন ব্রেক করছে। এমনকি তারপরের দিনও বুলিশ মুভ প্লাস ভলিউম হাই হয়েছে। তারপরের দিন প্রাইসটা আসলে একটা রেজিস্ট্যান্স যেহেতু পেয়ে গেছে, সেখানে একটা ইনডিসিশন ক্রিয়েট করছে। কিন্তু উইকলি টাইম ফ্রেমে যদি আমরা চলে যাই, যেটা আসলে উইকলি টাইম ফ্রেমে আমি দেখাতে গিয়ে দেখাই নেই, তো এখন দেখাই যেতে ভালো হবে, কারণ মেস না হওয়ার জন্য আমি দেখাইছি। দেখেন উইকলি টাইম ফ্রেমের একটা চমৎকার বুলিশ ক্যান্ডেল, সাথে একটা ভলিউম, যেই ভলিউম সব ভলিউমকেই ছাড়িয়ে গেছে। ভলিউম ব্রেকআউট, প্রাইস অলমোস্ট ব্রেকআউট, একটা রেজিস্ট্যান্সে আছে। রেজিস্ট্যান্সে থাকার কারণে ডেইলি টাইম ফ্রেমে কিছু কিছু, এটা যদি বলি ট্রেডার আছেন তারা প্রফিট টেক করছেন সেখানে, এই জন্যই প্রাইসটা একটা ইনডিসিশনে চলে গেছে, বাট বুলিশ
মুভ ধরে রেখেছেন। পরবর্তীতে এখানে কি হতে পারে সেটাই আমাদের বিষয়। এখানে কি এরকম আরেকটা ডাউন মুভ দিবে, ডাউন মুভ দিয়ে পরে কি আপ হবে, না ক্লিয়ার আপ হইতেই থাকবে এরকম? তো ক্লিয়ার আপ হবে না সেটা বলা যায় না, কারণ উইকলি ওভারঅল উইকের যে বিষয়টা দেখলাম আমরা, চমৎকার একটা আপ ট্রেন্ড। সেই আপ ট্রেন্ডকেই যদি একটা রেজিস্ট্যান্স আছে, সেখান থেকে একটা ভলিউম পাইছে, ওভারঅল উইকে ভালো একটা ভলিউম পাইছে, তো আপ ট্রেন্ডটা, তো উইকলি ক্যান্ডেলটা রেজিস্ট্যান্স থেকে ব্রেকই দেখাচ্ছে, বাট ডেইলি টাইম ফ্রেমে আমাদের এখানে কিছুটা চিন্তা করার আছে। তো এখানে কি বিষয় ঘটতে পারে? এখানে ঘটতে পারে বেস্ট কিছু প্রবাবিলিটি আছে। তার আগে এখানে বলিনি আমি যে ব্যাংক সেক্টর লাস্ট যে উইকে 96 পয়েন্ট বেড়েছে। যারা আমার উইকলি অ্যানালাইসিস দেখেন নাই, দেখে আসতে পারেন, ডিসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দিব। সেখানে ওভারঅল উইকে 96 পয়েন্ট বাড়ছে। সেই 96 পয়েন্ট বাড়ার জন্য একটা সেক্টর কি দেখেছে, সেটা হচ্ছে ব্যাংক সেক্টর। সুতরাং এখন আমরা ব্যাংক সেক্টরকে একটা লিডিং সেক্টর ধরতে পারি। যে ব্যাংক সেক্টর লিডিং সেক্টর হইলে এখান থেকে আসলে সরাসরি মুভ আশা করাটা অস্বাভাবিক কিছু না, যেখানে আসলে সরাসরি মুভ আমি আশা করতেই পারি। বাট টেকনিক্যাল সিনারিতে কি কি বিষয় এখানে ঘটতে পারে, যেহেতু একটা রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্স যদি ক্লিয়ার ব্রেক করে সামনে এগোতে থাকে ব্যাংক সেক্টর, যেভাবে আমরা প্রত্যাশা করতেছি বেশ কিছুদিন ধরেই, বাংলাদেশে অনেক অ্যানালিস্ট আছে যারা সবাই ব্যাংক সেক্টর নিয়ে খুব প্রত্যাশা, কারণ এটার ইপিএস প্লাস সব গ্রোথ মিলে যে বর্তমান যে রেটে আছে, সেই রেটে আসলে প্রতিটা ব্যাংকের দামই ডাবল হওয়াটা অস্বাভাবিক কিছু না। বাট কি হবে সেটা ভবিষ্যৎ বলে দিবে, সেটা আসলে আমরা বলতে পারি না। তো প্রাইসটা হয়তো এখানে এরকম একটা রেঞ্জ করে ব্রেকআউট করতে পারে। আর যদি কোনো কারণে সেক্টর, যদি যারা মার্কেট মেকার তারা যদি চিন্তা করে আরো কালেকশন করবে, তো সেটা এখান থেকে একটা পুশ ডাউন হতে পারে, পুশ ডাউন হয়ে আপনার আপ হতে পারে। তো পুশ ডাউন হয়ে আপ হতে পারে, সেটাও হতে পারে। বাট ক্লিয়ার উপরে যাওয়াটা, বর্তমান যে সেক্টর যদি মুভমেন্ট ঠিক থাকে, এটাকে আমি বেশি প্রায়োরিটি দিব। তারপরে এখানে ছোট একটা কনসলিডেশন হতে পারে, বাট খুব বেশি একটা সম্ভাবনা আমি দেখছি না। তো এখান থেকে হয়তো প্রাইসটা উপরে যাবে, কতটুকু উপরে যাবে নিচে যাবে সেটা আসলে ভবিষ্যৎ কেউ জানি না। আর যদি কারেকশন হয় সেটাও উড়িয়ে দেওয়া যায় না। ট্রেড করতে হবে একটা নির্দিষ্ট স্ট্র্যাটেজি মেনটেন করে। সেই স্ট্র্যাটেজি মেনটেন করতে না পারলে আপনি যত মার্কেট ভালো হোক আপনি লাভ করতে পারবেন না। এ বিষয়ে আমার ভিডিও আছে, দেখতে পারেন, যে অনেক মার্কেট আপ হওয়ার পরও কেন লাভ করতে পারেন না। তো এখানে আসলে চলুন ডিএসসি ওয়েবসাইটে আমি কিছু জিনিস দেখে আসি, যে আসলে প্রাইসটা এখানে কনসলিডেশন বা আপ হওয়ার পিছনে কি ধরনের ফোর্স আছে, সেই ফোর্সটা আমি দেখে নেই। প্রথমতই চলে যাই ডিএসসির মেইন ওয়েবসাইটে। মেইন ওয়েবসাইটে আসলে এখানে অথরাইজ ক্যাপিটাল 20,000, পেড আপ ক্যাপিটাল আছে 10,000, হোয়াটএভার, আমি ওগুলা দেখবো না। দেখবো হচ্ছে এখানে দেখেন ফার্স্ট কোয়ার্টার, এখানে দেখেন ফার্স্ট কোয়ার্টারে ইপিএস ছিল 0.55, সেকেন্ড কোয়ার্টারে 0.88, ওভারঅল মিলিয়ে 1.43, যেটা বলাই চলে চমৎকার। এবং থার্ড কোয়ার্টারে নিউজে গিয়ে দেখবেন যে এখানে ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার, থার্ড কোয়ার্টার, ফার্স্ট কোয়ার্টারটা শুধু প্রিভিয়াস ইয়ারের কোয়ার্টারলি আর্নিং এর চেয়ে কম ছিল, বাট সেকেন্ড কোয়ার্টার মোর দেন 144% পজিটিভ ছিল প্রিভিয়াস ইয়ারের সেকেন্ড কোয়ার্টারের থেকে। ইভেন অলসো থার্ড কোয়ার্টারেও প্রিভিয়াস ইয়ারের থার্ড কোয়ার্টারের থেকে বেশি আছে, যেটা 18% অলমোস্ট। এন্ড অফ দ্য 9 মান্থে এটা 2.04, যেটা নিঃসন্দেহে অবশ্যই ভালো একটা কিছু মিন করতেছে। সেই ক্ষেত্রে আমাদের প্রাইসটা বর্তমানে অনলি 17.5। তো সেই ক্ষেত্রে আমরা একটা ভালো কিছু আশাই করতে পারি। তো এখানে আরেকটা বিষয় ঘটেছে, সেটা হচ্ছে সেলের একটা ডিক্লারেশন ছিল, সেটা অলরেডি কনফার্ম হয়েছে। মানে এনসিসি ব্যাংকের একজন স্পন্সর ভালো পরিমাণ একটা স্টক সেল করেছে। যাই হোক, সেটা মার্কেটে তেমন প্রভাব হয়নি, সেটার প্রভাব অলরেডি কেটে গেছে। দেখেন 0.77, যেটা প্রিভিয়াস সেম সময় ছিল 0.56, তার মানে অনেক বেশি থার্ড কোয়ার্টারে। ইভেন অলসো সেকেন্ড কোয়ার্টারে দেখেন 0.88, যা একই সময় ছিল 0.35, তার মানে সেকেন্ড কোয়ার্টার থার্ড কোয়ার্টার দুইটাই প্রিভিয়াস কোয়ার্টারের চেয়ে বেশি। এসব বিষয়গুলো আপনাদের দেখতে হবে, দেখলে আসলে প্রাইসটা যে মুভ আসতেছিল বা এরকম একটা মুভ, সেখানে আপনি পজিশন নিয়ে থাকতে পারবেন, যে একটা টেকনিক্যাল কনফার্মেশন দিলে আমি এই শেয়ারটা কিনে বসে থাকবো। এই ছিল সেকেন্ড কোয়ার্টার, থার্ড কোয়ার্টার। ফার্স্ট কোয়ার্টার একটু কম ছিল। যাই হোক, তো এই সেল ডিক্লারেশনটা ব্যতীত আমি এই স্টকে আপাতত তেমন খারাপ কিছু দেখি না। তো এই সেল ডিক্লারেশনে কি ইফেক্ট আসছে সেটা দেখেন। এখানে 37.51, যেটা হয়তো আগের মান্থে একটু বেশি ছিল, পরের মান্থে 37.40, মানে স্পন্সর ডিরেক্টর হোল্ডিংটা কিছুটা কমেছে। বাট দুইটা মাসেই আপনার সেপ্টেম্বর প্লাস অক্টোবর দুইটাতেই ইনস্টিটিউট হোল্ডিং ছিল, যেটা আগস্টে 21.78 ছিল, আপনার সেপ্টেম্বরে আছে 22.18, 22.71, ইভেন অলসো ফরেন 0.48 থেকে 0.50। তার মানে ইনভেস্ট এই ব্যাংকে হচ্ছে, শুধু এই ব্যাংকে না, সব ব্যাংকগুলোতেই হচ্ছে। এমনকি সবগুলা ব্যাংকের ইপিএস এর তুলনায় প্রাইসটা অবশ্যই কমই বলবো। তো যাই হোক, দেখা যাক প্রাইসটা আসলে এখানে একটা রেঞ্জ করে কিনা, বা এখানের এই রেজিস্ট্যান্স থেকে রিট্রেস করে আপ হয় কিনা। ব্যাংক সেক্টর গত উইকে যেভাবে গেইন করেছে, সেক্ষেত্রে পজিটিভ এরকম মুভ আশা করতেই পারি। যাই হোক, এই ছিল এনসিসি ব্যাংক নিয়ে আলোচনা। আশা করি আমার ভিডিওর মাধ্যমে আপনারা একটা ক্লিয়ার সেন্স পাবেন, যেখানে এনসিসি ব্যাংক নিয়ে আসলে কি করা যায়
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, নতুন যারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আরো একটি কথা না বললেই নয়, যে অ্যানালাইসিস এই ভিডিওতে আমি করে থাকবো সবগুলাই শিক্ষামূলক, আপনি এখান থেকে জানবেন, বুঝবেন, শিখবেন। বা যে কোনো ট্রেডিং ডিসিশন অবশ্যই এই অ্যানালাইসিস দেখে নেবেন না। ট্রেডিং ডিসিশন অবশ্যই আপনার ট্রেডিং স্ট্র্যাটেজি মেনেই করবেন। হ্যাপি ট্রেডিংস।